যারাকে আন্টি মেনে নেবে কিনা এই নিয়েই যারা বিষণ্ণ। ওর কাছে মনে হয় তুমি ওকে মানবে না ভাই। তোকে ও নিজে থেকে বলেছে? মায়া মাথাটা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। বীর ভ্রুকুটি করে বলে, আমি তো ওকে বলেছি পরিস্থিতি যেমনই হোক আমাকে জানাতে। ভাই এটা তোমাদের নিজস্ব বাবা মায়ের ব্যাপার ছিল, যারা তোমাকে প্রথম ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ও আসলে তোমাকে ভালোবাসে। তুমি মনে করো ও শুধু প্রতিশোধ নিয়েছে, কিন্তু ও তোমাকে ভালোবেসেছে। ভালো না বাসলে এই প্রতিশোধ এত দূর এগোতো না, বরং এই কাজগুলো আমরা অনেক আগেই নিজেদের মাধ্যমে শেষ করে দিতাম। আমাদের উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া, কিন্তু যারা যখন জানতে পারে তোমার এই দেশের প্রতি কিছু করার আগ্রহ আছে, তখন ও আগে তোমার কাজটাকে মূল্য দিয়েছে। যারার প্রতিশোধ নেওয়াটা একটা নেশা ছিল, কিন্তু যারার ভালোবাসা তার কাছে ব্যর্থ জীবনের এক অংশ। আমার আর মন্ত্রীমশাইয়ের জীবনটাও এতটা টক্সিক না যতটা তোমাদের জীবনে। আমাদের বাবা মা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, কিন্তু তোমাদের আছে। এই সব কিছু ভেবেই যারা দূরে সরে গেছে। ও চায় না তুমি বা আন্টি যারাকে নিয়ে কম্প্রোমাইজ করো। রাজিয়া এগিয়ে এসে বলেন। মায়া মৃদু হেসে বলে, তাহলে আপনার ছেলেকে বলুন তার জানেমানের কাছে যেতে। কোথায় ও? মেহেরাজকে নিয়ে উঠে দাঁড়ালো বীর। হাতের কাছে রুদ্রকে পেয়েছে, তাই রুদ্রের কোলে দিল। তারপর সোজা চলে গেল। এদিকে মেহেরাজ রুদ্রের মুখের দিকে তাকিয়ে হেসে দেয়। রুদ্র নিজেও হাসে, কিন্তু আচমকা হিসু করে দিল রুদ্রের কোলে। প্যাম্পাস পরানো নেই মেহেরাজের। একটু আগেই মায়া প্যাম্পাস খুলে দেয়। বাচ্চাদের অতিরিক্ত প্যাম্পাস পরানো উচিত না তাই। এদিকে মেহেরাজ এই আকাম করে দিবে এটাও ভাবতে পারেনি কেউ। গন্ধে রুদ্র নাকমুখ কুচকে বলে, ব্রো, তোমার ছেলে আমার কোলে হিসু করে দিয়েছে। হিয়া মিটিমিটি হাসলো, বিড়বিড় করে বলে। ঠিক কাজ করেছিস। মেহেরাজ কান্না শুরু করে দেয়। ভেজা গায়ে বাচ্চারা থাকতে পারে না। মেহেরাজ শিশু দেবার পরেই কান্না করে দেয়। এদিকে মেহেরাজ কান্না করলে প্রলয় নিজেও কান্না শুরু করে। মায়া দ্রুত এসে মেহেরাজকে নিয়ে জামা পাল্টে দেয়। প্রলয়কে সামলাচ্ছে মৌ। মিলি এসে প্রলয়ের কাছে দাঁড়াতেই তারেকের মা, মানে মায়ার হাসি মা, উপস্থিত হয়। মায়া পোশাক পাল্টিয়ে নিচে এসেই দেখল উনি ঢুকছেন। মায়া মৃদু হেসে রাজকে ইশারা করে। রাজ এগিয়ে গিয়ে স্বাগতম জানিয়ে বলে। আপনি তো দেরি করে ফেললেন। তারপর সার্ভেন্টদের ইশারা করে নাস্তা দেওয়ার জন্য। হাসিমা এসে মায়ের পাশে দাঁড়িয়ে মেহেরাজকে দেখে বলে, তুমি কেমন আছো হাসিমা? এই তো ভালো। নাও তোমার নাতিকে কোলে নাও, আর দেখো আমার মাও তোমার সাথে দেখা করবে বলে অপেক্ষা করছে। শাহানা পারভিনের দিকে ইশারা করে মায়া। হুইল চেয়ারে হুইল চেয়ার করে এসেছেন শাহানা পারভিন। কথা বলতে পারেন এখন, সবকিছু বোঝেন কিন্তু হাঁটতে পারেন না। প্যারালাইজড আছেন তিনি। হাসিমা সালাম দিতেই উত্তর দিল শাহানা পারভিন। তারপর বলল, আমি কিন্তু কনের মা হই, তাই আমাকে আপনার বেআইন ভাববেন? মিলি নরম চাহনি দিয়ে দেখছে, চোখটা তার তারিকের দিকে। হাসিমা ম্লান হেসে বলেন, আমার ছেলেটা সব কিছু জেনেও যে আপনারা আপনাদের মেয়ের জন্য নিতে রাজি, এটাই তো সৌভাগ্য। মিলি একবার করে সবার দিকে তাকালো। হাসিমা আবারও বলল, তাছাড়া আপনাদের মেয়েটা আমার ছেলেকে এত অতিষ্ঠ করেছে যে এখন সে ঘুমের মধ্যেই বলে আজকে কোথায় ঘুরতে যাবেন, ম্যামের অনুমতি নিতে হবে। এভাবে লাফালে পড়ে যাবেন মিলি। আমাকেও তো দেখতে হবে কে সেই মিলি। মিলি চমকে উঠল। মালিনী খান এসে মিলিকে নিয়ে দাঁড়ালেন হাসিমায়ের সামনে। হাসিমা বুঝে নেয় এটাই তার ছেলের মন জয় করা মেয়ে। হাসিমা মিলির থুতনি ধরে বলে, এই তাহলে সেই মেয়ে যে আমার ছেলেকে ব্ল্যাক ডায়মন্ড বলে মাথা খেয়েছে। সবাই হেসে দেয়। লজ্জা পায় মিলি। তারেকের দিকে আবারও চোখ রাখলো। তারেক চোখ নিচে রেখে নিজেও হাসে। হাসিমা প্রস্তাব দিলেন, আমার বৌমা হয়ে থাকতে আপত্তি আছে নাকি? মিলি মিশে গেল মালিনী খানের মধ্যে। মাহমুদ সর্দার হেসে দিয়ে বলেন, আপত্তি করবে কেন? আমরা তো তার মনকে বুঝেই পদক্ষেপ নিয়েছি। এই দোটানা আর ভালো লাগে না। ছেলেমেয়েরা মন খুলে আমাদের সামনে চলাফেরা করবে, এটাই তো আমাদের ভালো লাগা। মিলিমায়ের সুখ এখন আমরা দেখব। তার সুখ আপনার ছেলের মাঝেই। তাই আমরা ধুমধাম করে আয়োজন করতে চাই। মিলি বাধা দিয়ে বলে। না বড় বাবা। রু কুচকে গেল সভার। তারেক আতঙ্কের সাথে তাকালো। রাজ জিজ্ঞাসা করে,
আমি কোনো অনুষ্ঠান করে বিয়ে করতে চাই না। রাজ নিখুঁত দৃষ্টি দিয়ে দেখছে মিলিকে। এই মেয়ের কত পরিবর্তন, সব ওই বাবা মায়ের কর্মফল। রাজ বুঝতে পারে মিলি সমাজকে ভয় পাচ্ছে, সমাজের সম্মুখীন হতে মিলির বিবেকে পাচ্ছে। তাই রাজ নিজেই জানায়, বিয়েটা আনুষ্ঠানিকভাবেই হবে, 5 স্টার হোটেল বুক করা হবে। আমাদের সর্দাররা কোনো কিছুতে কমতি রাখে না। এবার শুধু মা বাবারা মিলে তারিখ ঘোষণা করে দিও। কিন্তু ব্রো, হাত উঁচিয়ে মিলিকে থামালো রাজ। তুমি যে সমাজকে ভয় পাও সেই সমাজ আমার ইশারায় চলে, তাই এতটা আতঙ্কে জীবনযাপন করার কোনো মানেই নেই। মিলির এক পাশে মালিনী খান ছিল, এখন মায়া এসে আরেক পাশে দাঁড়িয়ে বলে, তোমার আমার জীবন একই রাস্তার দিকে এগিয়ে গেছে, কিন্তু আমাদের চলার রাস্তাটা ভিন্ন ছিল। আমার জীবনে যেমন মন্ত্রীমশাই এসে সব কিছু সোজাসাপটা করে দেয়, ঠিক তোমার ব্ল্যাক ডায়মন্ড তো আছেই তোমাকে আগলে নিতে, তোমার রাস্তাটা সোজাসাপটা করে দিত। ভয় না মিলি, মজবুত এক আত্মবিশ্বাস রাখো নিজের মধ্যে, সততার সাথে সম্মুখীন হতে শিখো, কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। সিয়া আর হিয়া দুজনেও মন দিয়ে শুনছে, কথাগুলো সবার মনকে ছুঁয়ে নেয়। মাহমুদ সর্দার এবার হিয়ার দিকে ফিরে বলেন, তোমার হবু বর কোথায়? জাহান্নামে। রাজ পাশ থেকে হেসে দিয়ে বলে, তোমার নাতে তোমার হবু জামাইয়ের গায়ে হিসু করেছে, তাই পাঞ্জাবি পাল্টাতে গেছে বাবা। আমি আসলটার কথা বলছি না, যেটাকে আমার মেয়ে আনতে চেয়েছিল ওটার কথা বলছি। তোমার মনে হয় আমার মতো মন্ত্রীর বোন হয়েও, যার পেছনে একটা ছেলে ব্যতীত আর কোনো লাইন নেই, তার হয়ে কোনো পাত্রপক্ষ এই বাড়ি তো দূর এলাকার ত্রিসীমানায় আসবে? ওটাকেও কি হাসপাতালে পাঠিয়েছো? আমি নাকি? আমার খেয়ে দে কাজ নেই, নিজের বউ রেখে অন্যের হবু বউ নিয়ে পড়ে থাকবো? যার হবু সেই পাঠিয়েছে হাসপাতালে। মাহমুদ সর্দার এবার সামনের দিকে তাকিয়ে বিয়ের ডেট ঠিক করতে ব্যস্ত। নিজ ঘরে বসে আছে যারা, মুখটা জানালার দিকে, বিষণ্ণ মনে স্থির নয়নে। আচমকা জারার পিছন থেকে কেউ তাকে আষ্টে পিষ্টে আঁকড়ে নেয়, জারার কানের লতিতে কামড়ে ধরে। জারা চোখ বন্ধ করে বলে, হ্যান্ডসাম। জারাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে জানালার গ্রিলে দুই হাত নিজের এক হাতের মাঝে ধরে নেয় বীর। যারা কিছু বলতে নিবে তার আগেই জারার ঠোঁট আঁকড়ে নেয় নিজের ঠোঁট দিয়ে। জারার চোখ আবারও বন্ধ হয়ে গেল। বীর নিজের কাজ শেষ করে বলে, বলেছিলাম না আমার থেকে পালানোর চেষ্টা করবে না, কেন পালালে? যারা চোখ মেলে কিন্তু ঠোঁটের পাতা দুটো বন্ধ করে রেখেছে। বীর হালকা ধাক্কা দিয়ে বলে, উত্তর দাও। আমার কিছু করার নেই যে। কিছু করতে কে বলেছে? শুধু আমার সাথে থাকতে বলেছি তোমাকে। আমার থেকে দূরে যাওয়ার কল্পনা নেক্সট টাইম করলে তোমার ঠ্যাং আমি ভেঙে রাখবো। খোড়া হয়ে যাব তো। এমন পালাই পালাই করতে থাকা বউয়ের থেকে ভালো খোড়া বউ করে নিজের কাছে রাখা। অন্তত পালাতে সাহস পেলেও পালাতে অক্ষম থাকবে। মা মানবে না আমাদের। মানবে। হুম 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 না, কারণ আমি উত্তর দিব না তাই। সবাই তো ভালোবাসি বলে সংসার করে, আমি না হয় ভালোবাসি না বলেই সংসার করি। গা ঝাড়া দিয়ে দূরে সরিয়ে বলে যারা। ঠোঁট প্রসারিত করে বীর জারার দিকে শীতল চাহনি দিয়ে দেখল। যারা কাঁপছে, চোখ থেকে পানি পড়ছে। যারা কাঁপছে, তার চোখ থেকে পানি ঝরছে। জারার হাত ধরে হ্যাচকার টানে নিজের বুক বরাবর এনে জারার গলার কোনায় মুখ গুজে নিঃশ্বাস নেয়। বীরের এক এক নিঃশ্বাস জারাকে উন্মাদ করে দিচ্ছে। হালকা কেঁপে উঠছে যারা। বীর মাথা উঁচু করে বলে, কষ্টটা কি কমেছে মিসেস খান ওরফে আমার জানেমান? যারা উত্তর না দিয়ে সোজা বীরের ঠোঁট আঁকড়ে নেয়। আজ মিলন হলো বীর জারার। 15 দিন পর আজ মিলি ও তারিকের বিয়ে। মিলির অনুরোধে 5 স্টার বুক করেনি রাজ। বাসায় ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করা হলো। সকালে গায়ে হলুদ দিয়েই রাতে বিয়ে। অন্যান্য অনুষ্ঠান করবে না মিলি, পরিবারের সাথে নিজের মতো সময় দিবে জানিয়েছে। অনুষ্ঠান করলে সবার ব্যস্ততা বাড়ে। বিয়ের আগে মিলি চায় না তার আশেপাশের সবাই ব্যস্ত থাকুক, যতটুকু সময় আছে তার কাছেই থাকুক। মিলির মনের অবস্থা এমন যে ও শুধু আড্ডা দেওয়ার মানুষ চায়। এই কয়েকদিন ধরে মায়া, মো, সিয়া ও হিয়া অনেক সময় দেয় মিলিকে। মিলির কষ্ট অনেক কমেছে, কিন্তু মনের মধ্যে কিছু তো জমা আছে। মা বাবাকে হারানোর কষ্টটা অপ্রকাশ্য। একাকিত্ব মনে ঠিকই আসে। বিয়ের অনুষ্ঠান শুরু। বরপক্ষ এসেছে মাত্র। বরপক্ষ বলতেই তো তারেক, হাসিমা, মায়া ও বীরের গার্ডগুলো। পরপর দুটো দোলনা রাখা। ওখানেই আছে সর্দার বংশের দুই রত্ন, মেহেরাজ সর্দার আর প্রলয় সর্দার।
মাহমুদ সর্দারের দুই রত্ন একে অপরের সাথে এই সময় থেকে মিলেমিশে আছে। দুই ভাই একসাথে হাসে আবার একসাথে কান্না করে। তবে মেহেরাজ কান্না করলে প্রলয় ঠোঁট উঁচিয়ে এগিয়ে এসে মাম দেয়। মেহেরাজ কান্না থামালেও প্রলয় এমন করবেই। এগুলো মাহমুদ সর্দার ও মালিনী মিলে দুই নাতিকে প্রশিক্ষণ দিয়ে অভ্যস্ত করেছে। ওদেরকে দেখে অনেকেই কানে কানে হেসে হেসে কথা বলছে। মিলি ও তারেককে দুই ঘরে রাখা, ওদেরকে কবুল পড়ানোর পর একসাথে আনা হবে। তাই সবাই একটু একটু করে প্রলয় ও মেহেরাজকে দেখতে যায়। দুই ভাইয়ের ছোট্ট ছোট্ট শরীরে আজ ছোট্ট সাদা পাঞ্জাবি, কিন্তু দুজনেই থাকে শুয়ে না হলে কারো কোলে। বিয়ে শেষ হলে মিলিকে নিচে নিয়ে আসে সিয়া ও হিয়া। মিলিকে বউয়ের আসনে বসিয়ে দেয়, তারেককে বসানো হয় মিলির পাশেই বরের আসনে। দুজনের একসাথে বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলা হচ্ছে। এর মধ্যে জানানো হয় কনের বাড়ির তরফ থেকে ড্যান্স পারফরম্যান্স করতে আসবে রুদ্র। যেটা শুনে হিয়া মুখ ভেঙচি দিয়ে পাশে তাকাতেই দেখে জেসি। আজকে মেয়েটা লেহেঙ্গা পরেছে, দেখতেও আকর্ষণীয়। নিজের মুখে হাত দিয়ে অনুভব করছে কোনো কিছু কমতি আছে কিনা। কোনোই দিয়ে সিয়াকে গুঁতো দিয়ে বলে, আমার মুখে সব কিছু আছে। হ্যাঁ আছে তো, সুন্দর লাগছে তোকে। বাবা, ভুটকি আজকে দেখছি আমার প্রশংসা করছে। থাপড়ে গাল লাল করে দেবো। আমি এখন শুকিয়েছি, দেখতে পাচ্ছিস না? তোর বাবার সম্পত্তি পেয়েছিস, আমার গালকে যে লাল করবি। আমার বাবার সম্পত্তি না তো কি, বাবা তোকে পৃথিবী আনতে না চাইলেও তুই আসলি কিভাবে? মূর্খ ডাক্তার। চুপ। তুই চুপ। সৎ তুই, তোর সাথে কথা বলার রুচি নেই আমার। যা ভাগ এখান থেকে। রুদ্র ভাই ড্যান্স করবে, দেখবো আমি। তোর দেবর হয় তো তোর হবু ভাইয়ের দিকে চোখ রাখ। তোর সমস্যা কী রে? আমার সমস্যা তোর নজরের দোষ আছে দেখে। যা ভাগ সামনে থেকে। নিজের শখের পুরুষের ড্যান্স করবে দেখে জেলাস মাই ফুট। দেখাই যাচ্ছে। হিয়া আরো কিছু বলতে নিবে, এর মাঝেই হলরুম জুড়ে বাজতে থাকে। কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমো গলায় মালারে মালারে মালারে, মনি যে নাই কোনো কাম বন্ধু, মনি যে নাই কোনো কাম, তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, এই বুকের মাঝে আগুন জ্বলে নিবে না রে, জ্বলছে তারে কবে দিমু গলায় মালা রে, আরে কবে 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 আইবে পালারে পালারে পালারে, আরে দিমু গলায় মালাই রে মালারে মালারে, কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমো গলায় মালারে মালারে। রুদ্র ড্যান্স করে ছুটে আসে হিয়ার পাশে। হিয়াকে উদ্দেশ্য করে গানের তালে ড্যান্স করে। হিয়া অবাক হয়ে দেখছে। অবশেষে ড্যান্স শেষ করে আচমকাই সবার সামনে একটা গোলাপ দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে রুদ্র। উইল ইউ মেরি মি হিয়া পাখি? হিয়ার যেন সবকিছু অন্যরকম লাগছে। রুদ্র যে এমন কাণ্ড ঘটাবে বুঝতে পারেনি। আশেপাশে সবাই উৎসাহ দিয়ে বলে, সে ইয়েস। হিয়া রুদ্রের চোখের দিকে তাকিয়ে আছে। রুদ্র ঠোঁটে হাসি। যারা উৎসাহ দিয়ে বলে। হিয়া ঠোঁটে হাসি রেখে যেই হ্যাঁ বলতে নিবে, অমনি সামনে জেসিকে দেখে ফোন টিপতে টিপতে এদিকে আসছে। জেসির এদিকে কোনো মন নেই, সে তার মতো নিজের হবু বরের সাথে মেসেজ করছে। কিন্তু হিয়ার মাঝে তো অন্য কিছু জানাচ্ছিল। হিয়া চিৎকার দিয়ে জানায়, না, আমি আপনাকে বিয়ে করব না। সিয়া এসে হিয়ার মাথায় চাপড় মেরে বলে, বলত, রুদ্র ভাইয়া তোকে ভালোবাসে, তুইও ভালোবাসিস রুদ্র ভাইয়াকে, তাহলে বিয়ে করতে আপত্তি কোথায়? তো রুদ্র ভাই আমাকে ভালোবাসে। নষ্ট পুরুষ কাউকে ভালোবাসতে জানে? জানে, তার হিয়া পাখিকে ভালোবাসতে জানে এবং তার জন্য ছটপট করতেও জানে। ঘোড়ার ডিম জানে। আহান সর্দার কিছু না বুঝে মাহমুদ সর্দারের দিকে তাকালেন। মাহমুদ সর্দার এসে রাজকে বলেন, আহান অপমান হচ্ছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। রাজ একবার মাহমুদ সর্দারের দিকে চেয়ে আবার এগিয়ে এসে হিয়াকে বলে, তোর কি দেখে মনে হলো রুদ্র নষ্ট পুরুষ? হিয়া যে সকলের সামনে রাগ ক্ষোভ নিয়ে নিজের মনের কষ্ট ছেড়েছে এটা সে মাথায় রাখেনি। সবার দিকে চোখ রেখে আহান সর্দারকে বলে, আই এম সরি মেজো বাবা,
তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো আমি জানি। আমি তোমার কাছে মাপ চাইছি, তোমাকে আঘাত করতে চাইনি। এতগুলো বছরে আহান সর্দার হিয়াকে খুব ভালোভাবে চিনেছে। হিয়া খুবই শান্ত, ভদ্র, চুপচাপ স্বভাবের মেয়ে। উপন্যাসে মগ্ন থাকা মেয়েটি খুব কম নিজের বুদ্ধিমত্তা প্রকাশ করে। হুট করেই যে নিজের ছেলেকে নষ্টপুরুষ বলবে এমন মেয়ে হিয়া না। আবার নিজের ছেলের প্রতিও বিশ্বাস আছে। এখানে যে কাহিনী ভিন্ন অনুমান করতে পেরে হিয়ার মাথায় স্নেহের হাত রেখে বলে, তোমার কেন মনে হলো আমার ছেলে তোমাকে ভালোবাসে না? হিয়া সরাসরি সবার সামনে বলে দেয়। কারণ আমি দেখেছি উনি ওই অফিসারের সাথে ডেট করে। তাছাড়া একটু কান পাতো। আহান সর্দার ও বাকিরা ব্রুকুচকি তাকায়। হিয়া বলে, কান নিচে করো, নিচে করো। আহান সর্দার ঝুঁকে কান পাতলেন। সবাই অবাকের সাথে তাকালো। হিয়া কানে কানে বলে, আমি যেখানেই যাই এক এক মেয়ের সাথে তোমার ছেলেকে দেখি। শুধু ওই অফিসারকে ডেট করে না, আরও আছে। আজেবাজে জায়গায় যাই তোমার ছেলে, ওসব ছাইপাস খায়। এমন ছেলেকে নষ্ট পুরুষ বলবো না তো কি বলবো? আমাকে কেন আগে বলোনি এগুলো? এই ছোকরাকে আমি ঘর থেকে ত্যায্য করে দিতাম। সবাই অবাক। রুদ্র উঠে দাঁড়িয়ে বলে, আমি আবার কি করলাম? নষ্টামি করে বেড়াও বাইরে তুমি। নষ্ট পুরুষ হয়েছো দিন দিন। কি? এক এক দিন এক এক মেয়েদের সাথে বাইরে ঘোরো, আবার এমন একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে খেলতে চাইছো। সাহস তো কম না? আমার ভার্সিটিতেও যাই মেয়েদের সাথে গল্প করতে। আহান সর্দার চোখ বড় বড় করে রুদ্রের দিকে ফিরে বলে। রুদ্র এবার মুখ খোলে। আরে বাবা, কিছু বলার আগে তো জেনে নাও। আমি ইনভেস্টিগেশনের জন্য যাই। ওরা ক্রিমিনাল ছিল। দেখেছো মেজো বাবা, তোমার ছেলে ক্রিমিনালদের সাথে ডেট করে। একটু থেমে হিয়া নিজ মুখে আওড়ায়। ক্রিমিনাল? হ্যাঁ, ক্রিমিনাল। রুদ্র পাঁচ ফোড়ন দিতে বলে, শেষমেশ ডেট করতে ক্রিমিনাল খুঁজে পেলি ভাই। মেয়ের কি অভাব ছিল? ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিও না ব্রো। আসামি ধরতে এমন একটু করতেই হয়। আমাকে তো বউ ছাড়া কোনো নারীর সাথে থাকতে হয়নি আসামি ধরতে। তুমি তো ঘোষণা দিয়ে ঘরে বসে থাকো, তদুকারি তো আমাকেই করতে হয়। যদি বাইরে না ঘুরতাম তাহলে তোমার আসামিদের বের করতাম কিভাবে? হিয়া সবাইকে উদ্দেশ্য করে বলে। আসলে কাহিনীটা কি? মা এগিয়ে এসে বলে হিয়াকে। হিয়া সব শুনে রুদ্র দিকে এগিয়ে এসে দাঁড়ালো। রুদ্রর হাতের ফুলটা নিচের দিকে ঝুঁকে রাখা। সেই ফুল নিজ হাতে নিয়ে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলে, তোমার মেয়ের যা বানাতে আপত্তি আছে নাকি বাবা? ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি বলেই দে, রুদ্র ভাই আলাবু মেরে দিল মে লাড্ডু ফুটা। রাজের কথা শুনে সবাই হেসে দেয়। মাহমুদ সর্দার জানান, আমার তো আরও ভালো। দুই মেয়েই এখন আমার বাসায় থাকবে। এর থেকে আনন্দের কিছু হয় নাকি? আহান সর্দার হেসে দিয়ে বলেন, হিয়া মামুনের তো পরীক্ষা চলছে, এই 1 মাস পরীক্ষা দিয়ে নিক, আমরা না হয় এর মধ্যে বিয়ের কাজ শুরু করে দিব। সিয়া তাকালো আদ্রর দিকে। তারপর আহান সর্দারের উদ্দেশ্য করে বলে, আপনার বড় ছেলে কি আর বিয়ে করার সময় পাবে, নাকি এখনও তার কাজ আছে? আগে এটা শিওর হয়ে নিন। বারবার ডেট পিছিয়ে রাখার থেকে একেবারে তার থেকে ডেট নেবেন। বলি সিয়া উপরে চলে যায়। আহান সর্দার এবার আদ্রর উদ্দেশ্যে বললেন, নাও এবার অভিমান ভাঙাও। হিয়া পাখি, হুম। ভালোবাসিস আমাকে? হিয়া পাশ ফিরে তাকিয়ে চোখের চশমা ঠিক করতে নেয়, কিন্তু তার আগেই রুদ্র চশমা নিজ হাতে ঠিক করে দেয়। চোখটা এখনো প্রশ্নসূচক করে রাখা। হিয়া একটু ঢোক গিলে বলে, কেন জানতে চান রুদ্র ভাই? রুদ্র ঠোঁট কামড়ে হাসে। উত্তর দিল না, তাকে উল্টো প্রশ্ন ছুড়ে দিল। কিছুক্ষণ পর গম্ভীর দৃষ্টি রেখে বলে, আমি ভাই না, হুবু জামাই। এতদিন ভাই ডাকতে ডাকতে অভ্যস্ত। অভ্যস্ত বদলা? বিয়ের পর বদলাবো। এই বালের বিয়েটা কবে হবে এইটা তো বুঝতে পারছি না। দুজনের মাঝে তৃতীয় কণ্ঠ পেয়ে হিয়ার লাইব্রেরির দরজার দিকে চোখ রাখে দুজনে। সিয়া বিরক্ত হয়ে বলে, একটা কথা বলে নিই তোমাদের। শোনো রুদ্র ভাইয়া, তোমার ভাইয়া অপেক্ষা করতে হবে না। উনি মনে হয় আমার বিয়ে করার স্বপ্ন দেখিয়েই যাবেন, কিন্তু বিয়ে আর করবেন না। উনি বিয়ে না করলে তুমিও করবে না, এমন মনস্থির রেখো না। রুদ্র সহমত পোষণ করে বলে, আমি তো চাই বিয়েটা করতে। আমার বাপ তো তার গুণধর বড় পুত্রকে আগে বিয়ে না দিয়ে আমার বিয়েই দিবে না। এক ভাইয়ের জ্বালায় আমার জীবন অতিষ্ঠ। হিয়া দুজনের দিকে তাকিয়ে বলে, তোরা বিয়ে বিয়ে করিস কেন?
আদ্র ভাই এমনি এমনি কানাডা যায়নি, বাহিরের দেশে ক্যারিয়ার করতে যায়। যেমনটা আমাদের ভাইয়েরা পড়াশোনা করতে বাইরে যেত। একজন সার্জেন্ট হিসাবে তাদের কাজের চাপ বেশি থাকে। অপারেশন এমনি এমনি করে না, তাকে তো এই জন্যই প্রশিক্ষণ নিতে হয়। আধুনিক প্রযুক্তি বের হবার কারণেই তো হঠাৎ করে আদ্র ভাই গেল। না গেলে বাংলাদেশের সার্জেন্ট বিদেশিদের সাথে দেশের চিকিৎসা উন্নত করবে কিভাবে? সিয়া মেডিকেলের একটা বই হাতে নিয়ে বলে। ওই এলেন আর এক বিদ্যাসাগর, একাডেমির দিকে তো মন দেয় না, আবার আসছে আর একজনের ক্যারিয়ার দেখতে। আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবি না মানে এই না যে অন্যের ক্যারিয়ার নিয়ে ভাবতে দিব না। আদ্র ভাই যথেষ্ট ভালো মানুষ, তুই শুধু শুধু রাগ দেখাস। হ্যাঁ, লোকটা এতই ভালো যে আমার সাথে এই 3 মাসে একবারও কথা বলেনি। সে তো মেজ বাবার সাথেও বলেনি, রুদ্র ভাইয়ের কাছ থেকে শোন। তোর বালের ভাই আমি, হুবু জামাইকে ভাই বলে? সিয়া হেসে দিয়ে বলে। বলদকে আমার যা বেলাতে চেয়েছো, এখন ফল ভোগ করো। শুধু বলত না, আজ তো একটা নিরামিষ। বলি হাই ফাইভ দেয় সিয়া আর রুদ্র। হিয়ার রাগে ফুঁসে ওঠে। চশমাটা এর কারণে নাকের ডগায় আসে। ওই চশমা আঙ্গুল দিয়ে উঠিয়ে সঠিক জায়গায় রেখে বলে, তোরা দুটোই আমার লাইব্রেরি থেকে বের হ। এটা কি তোর একর বাপের লাইব্রেরি যে থাকতে পারবো না? আমার বাবার বাড়ি এটা, তার কারণেই এই লাইব্রেরি আমার। ওই বাপটা আমারও, তাই বেশি বকবক করবি না। আর কথায় কথায় আমার দেওরকে অপমান করবি না। কি করবি রে? তোর দেবরকে অপমান কর না, খুন করব, এটা আমি বুঝবো। রুদ্র দুই বোনের ঝগড়া দেখছে, না পারে চিল্লিয়ে উঠে বলে, থাম তোরা দুটোতে, ভাই আজকে রাতে ফ্লাইটে রওনা দিবে। তার মানে কাল আসবে আদ্র ভাই? হ্যাঁ। না পেরে চিল্লিয়ে উঠে বলে, এসে কি হবে, সেই তো মহান হিয়ার কথা মতো আবারও ক্যারিয়ার করতে যাবে। তুই বড্ড অধৈর্য শিয়া। তোর তো কষ্ট নেই, রুদ্র ভাইয়া কেয়ারিং যথেষ্ট, তো তাই বুঝবি না আমার কষ্ট। আদ্র ভাই কেয়ারিং না? আমি তো দেখি না। আচ্ছা তাই, তাহলে তোকে নিয়ে আদ্র ভাই এত চিন্তিত কেন? তুই ভালো ডাক্তার হতে চাস আর আদ্র ভাই তার ব্যবস্থা করতে এত খাটছে। তোরা স্বামী স্ত্রী যেন একই স্থানে থাকতে পারিস তার চেষ্টা করে। যে কোনো হামলা হলে আদ্র ভাই নিজের জীবন বাঁচানোর আগে তোকে আগলে রাখে। তোর জ্বর আসলে আদ্র ভাই আমাকে পাগল করে দেয়, যেন আমি তোকে এটা দেই ওটা দেই। তুই মাথা ব্যথায় ঘুমিয়ে থাকলে আদ্র ভাই আমাকে কল দিয়ে বলেন, প্রিয়সীকে এটা দাও ওটা দাও। আর ঘুমের বিরক্ত করবে না, লাইট চালিয়ে যেন আমি উপন্যাস না পড়ি। ওই সময়টার কারণ তুই অসুস্থ হবি। আদ্র ভাই একবার অ্যাক্সিডেন্ট করে তোকে জানানো নিষেধ থাকে। এই যে আগের বার তোদের বিয়ে হবার কথা ছিল, কিন্তু আদ্র ভাই দেরি করে আসে কানাডা থেকে। কেন জানিস? কারণ লোকটার অ্যাক্সিডেন্ট হয়, টানা 1 সপ্তাহ জ্বর ছিল। আমরা ভাইয়েরা বিয়েটা এনজয় করি, তোর সাথে ভাইয়ের কোনো কথা হয়নি মানে ধরে নিলি সে তোকে ভালোবাসে না? বাহ সিয়া, আমরা না পুরুষ মানুষের ভালোবাসা দেখতে পাই না, কারণ তারা অতি সহজে সেটা প্রকাশ করে না। আদ্র ভাইকে ভালোবাসিস তুই, কিন্তু ভাইয়ের ব্যক্তিত্ব চিনতে পারলি না। যদি বুঝতে পারতিস তুই যাকে ভালোবাসিস সে গম্ভীর ব্যক্তিত্বের, তাহলে তুই এতগুলো অবজেকশন রাখতি না। আদ্র ভাই গম্ভীর, কিন্তু তুইও ইগো নিয়ে থাকিস। তোর মধ্যে ছোট বড় হবার একটা স্থান গড়ে উঠেছে। মেয়েদের যে ইগো, ওটা খুব ভয়াবহ হয়, আশেপাশের কারো পরোয়া করে না তখন। জাস্ট এক্সাম্পল, আমাদের ভাবি ছোট বাবার লাশের দিকে এক পলক তাকায়নি। এটাতে আমি তার দোষ দিব না, কিন্তু তোর ব্যাপারে আমি তোকে দোষ দিব। আদ্র ভাইকে একা দোষী করিস না, তুইও আদ্র ভাইকে বুঝতে পারিস না। ভালোবাসতে গেলে একটু মানিয়ে নিতে হয়। আদ্র ভাই তোর জন্য অনেকটা মানিয়ে নিয়েছে। রুদ্র ভাইয়ের মতো এতটা মিশুক আদ্র ভাই না। মেজো মা মারা যাওয়ার কারণে আদ্র ভাই বেশি আঘাত পায়, সেখান থেকেই গম্ভীর হয়ে ওঠে। হ্যাঁ, বিয়ের ডেট বারবার পিছিয়ে যাচ্ছে, কিন্তু এতে আদ্র ভাই আনন্দিত না। আদ্র ভাইয়ের একটা মেডিকেল বইয়ে আমি হঠাৎ একদিন দেখি উনি নিজেই লিখে রাখেন, আমি দূরত্ব বজায় রাখতে চাই না প্রিয়সী। আমিও চাই খুব দ্রুত বিয়ে করে সুখে সংসার করতে, কিন্তু আমাদের যে স্বপ্ন সেটাও তো পূরণ করতে হবে। একবার তুমি স্বপ্ন পূরণের কাছে আসলে আমার ব্যস্ততা কমে যাবে। সিয়া মুখ ভেঙচি দিয়ে বলে। সিয়া নীরবে সব শুনছে। রুদ্র স্থির নয়নে হিয়াকে দেখছে। এই 3 মাসে সিয়ার মনেও খুব জমেছিল, কিন্তু আজ নেই। আসলে এই আদ্র চাপা স্বভাবের। সে চায় সিয়া তার ভালোবাসা নীরবেই বুঝুক, কিন্তু চাইলেই তো সম্ভব না। সিয়া এত কিছু ভাবেনি, তার মধ্যে ভিন্ন ভাবনা জমা দেয়। আর এসবের কারণে সিয়া নিজেকেও একটু একটু করে আদ্র থেকে দূরে করেছে, কিন্তু ভালো তো সে বাসেই। আচমকা রুদ্র হাততালি দেয়। হিয়া ব্রুকুচকে তাকালে রুদ্র বলে, ভাসুরা থেকে ছোঁয়াচে রোগ পেয়েছিস মনে হয়।
না হলে আমাকে ভালোবাসার কথা মনে বলিস না। ধুর, এই লোক সবসময় থাকে প্রেম নিয়ে। সিয়া মুচকি হেসে বলে। আমি যাই রে, তোরা একা সময় কাটা। ঘরে গিয়ে কান্না করবি নাকি? হিয়ার কথা শুনে সিয়া মৃদু হেসে বলে। আমাকে নিয়ে ভাবিস যে? কারণ তুই আমার বাবা মায়ের মেয়ে। তোর কিছুই হই না। ভুলবশত বোন আমার। ম্লান হেসে সিয়া বলে। ভাগলি বোন আমার, কান্না করব না আমি। রুদ্র ভাইয়া তো তোর সাথে আলাদা গল্প করবে ইচ্ছা করছে। সারাদিন ইনভেস্টিগেশন করে এসে একটু সময় তো সেও ডিসার্ভ করে। যা, কেউ তো আমার কষ্ট বুঝলো। সিয়া হেসে দিয়ে চলে যায়। হিয়া কোনো ভাব প্রকাশ না করে বইয়ের পাতা মেলে। ওটা বন্ধ করে রুদ্র বলে। ওই চোখটা একটু আমার দিকে ফেরা হিয়া পাখি। হিয়া তাকালো রুদ্রের দিকে। রুদ্র মিষ্টি হেসে বলে। এবার ভালো লাগছে, বুকের বাঁ পাশটায় ঠান্ডা বাতাস বইছে। হিয়া চোখ ফিরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসে। লজ্জা পেয়েছে মেয়েটা। রাজ এসেছে রাতের বেলা। মায়া সন্ধ্যায় চলে আসে। এসেই মেহেরাজকে নিয়ে খেলায় মেতে থাকে। রাজ ক্লান্ত শরীরে এসেই বউ বাচ্চার পাশে বসে। মায়া মেহেরাজের হাত দুটো ধরে রাজের দিকে চোখ রেখে বলে। কি হয়েছে মন্ত্রী মশাই? কাজের চাপ এখন বেশি, সামনে ইলেকশন তো। আমাদের সন্তান এবার বাবার ইলেকশন দেখবে। কিন্তু এবারের ইলেকশনে ঝামেলা আছে। কেন? বিরোধী দল চটে আছে, পরপর 4বার মন্ত্রী আসন পেয়েছি তাই। এতে তোমার অন্যায় কোথায়? তোমার সততা দেখেই তো জনগণ ভোট দেয়। সে তো ঠিক আছে, কিন্তু এবার ওরা এতটাই ক্ষেপে আছে যে বস্তিতে গিয়ে জনে জনে হুমকি দিয়ে আসছে। মানে ক্ষমতার অপব্যবহার? হুম, ভাই জানে? জানি, কিন্তু এখনই অ্যাকশন নেওয়া যাবে না। বলে মেহেরাজকে নিজের দিকে ঘুরিয়ে কোলে নিয়ে মেহেরাজের গালে চুমু দিয়ে বলে। আমার কলিজার টুকরো, তাড়াতাড়ি বড় হও, বাবার সাথে তুমিও একজন সৎ ব্যক্তি হয়ে দেশ রক্ষা করবে। মেহেরাজ তো বাবাকে পেয়ে খুব খুশি। রাজের গালে হাত দিয়ে গাল হা করে হাসছে আর 2 পা লাফাচ্ছে। আচমকায় এগিয়ে এসে লালা গড়িয়ে পড়া গালটা রাজের মুখের বাম পাশে আটকে রাখে। এটা বুঝিয়ে দেয় ছোট্ট মেহেরাজ তার বাবাকে মাম মানে চুমু দিচ্ছে। রাজ খুশিতে 2 হাত দিয়ে মেহেরাজকে জড়িয়ে রাখে। এখন রাজের বাড়িতে সময় কাটে মায়া ও মেহেরাজের সাথে। মায়া অপলক হয়ে দেখছে বাবা ছেলেকে। মেহেরাজের দাঁত ওঠেনি। রাজ মেহেরাজের গালের মাড়ির সাথে গালের কাপড় খেয়ে ছেলের দিকে তাকায়। ব্যথা নেই, বরং নিজের ছেলের থেকে ভালোবাসা আছে। এই শোক রাজকে অন্য জগতে নিয়ে যায়। নিজের সন্তানের ভালোবাসা যেন আলাদা প্রশান্তি। মায়া এবার বলে। ফ্রেশ হয়ে নিন, খাবার আনছি আমি। কিন্তু আমার ডান পাশের গালটা খচ খচ করছে, একটা মাম দিয়ে দাও তো। মন্ত্রী মশাই, কি? মেহেরাজ আছে কিন্তু। ও তো ছোট। এগুলো দেখতে দেখতে শিখে যাবে। ও, এই ব্যাপার। দাঁড়াও, একটা আইডিয়া আছে। বলেই মেহেরাজকে দোলনায় শুয়ে দিয়ে বলে। বাবা, মেয়েরার চোখটা বন্ধ করো, তোমার বাবা এবার প্রেম করবে। মেহেরাজ ছাতার মাথাও বোঝেনি, কিন্তু খিলখিল করে হেসে দেয়। রাজ এবার মায়ের মুখের দিকে তাকাতেই দেখে মায়ের রাগী মুখ। পাতা না দিয়ে বলে। আমার ক্লান্ত শরীরে তোমার সংস্পর্শ সকল ক্লান্তি দূর করে। আপনি পাগল মন্ত্রী মশাই। রাজ কোনো কথা না বলিয়ে মায়াকে নিয়ে বিছানায় ঝুঁকে যায়। মায়া ঠোঁট আঁকড়ে নিয়ে ব্যস্ত হয়ে নিজের ক্লান্ত দূর করতে। কিছুক্ষণ পর উঠে বলে। না, সেই ফিলটা পাচ্ছি না, কারণ মেয়েরাজ আছে এখানে। ছেলের সামনে রোমান্স করতে আমার লজ্জা করে। মায়ার চোখ যেন অবাকের মতো বড় হলো। রাজ নাকি লজ্জা পায়। বলে। যাক, অবশেষে ছেলের সামনে রোম্যান্স করতে লজ্জা পাচ্ছেন আপনি। রাজ একটু ভেবে বলে। ভাবছি আমি আমার টেকটিকে রোমান্স করব। বাথরুম বিলাসে? রাজ চোখ টিপে বলে। ব্রিলিয়ান্ট বহু আমার। মায়া চোখ বড় বড় করে বলে। দ্রুত ফ্রেশ হয়ে আসুন, রাতের খাবার খেয়ে নিন আগে। রাজ শুনল না মায়ার কথা। নিজের যেটা প্রয়োজন সেটা মিটিয়েই নেবে। মায়াকে কোলে নিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলে। তুই একটু একা একা খেলা কর বাবা, আমি তোর আরেকটা ভাই বোন আনার ব্যবস্থা করি। মায়া হালকা চাপড় দিল রাজের বুকে। রাজ নেশালো দৃষ্টিতে চেয়ে বলে। লেটস গো মায়াবতী। বাথরুমে এসে দরজা লাগিয়ে মায়াকে বাথটাবে শুয়ে দিয়ে মায়ের উপর ঝুঁকে বলে। আমার বাথরুম বিলাসে তোমাকে স্বাগতম মায়াবতী। মায়া উঠতে নিবে, কিন্তু রাজ উঠতে দিল না। মেহেরাজকে দোলনায় রাখার কারণেই মায়া উঠতে নেয়, কিন্তু রাজ বলে। আমাদের সন্তানের সামনে রোমান্স করলে বিষয়টা দৃষ্টিকটু লাগে।
তাই সিদ্ধান্ত নিয়েছি এখানেই আমি আমার রোমাঞ্চকর মুহূর্ত কাটাবো। মায়া কিছু বলে না, কিন্তু হঠাৎ রাজের গলার কাছে কাটা দাগ দেখে বলে, এখানে কি হয়েছে? রাজ যে আজকে হামলার শিকার হয় এটা জানাতে চায় না মায়াকে। আসলে আজকে রাজের উপর হামলা করা হয়, ছুরির আঘাত লাগে গলায়। একটুর জন্য জীবন বাঁচাতে পেরেছিল রাজ। ব্যাপারটা গোপন রাখতে মায়ার ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে চুম্বন বিলাসে মত্ত হয়। মায়া ভোলেনি তার উত্তর লাগবে, তাই নিজেকে ছাড়াতে চাইলে রাজ বিরক্তির সাথে বলে,